বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। সবাই চলে আসো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের পয়েমের ক্লাসে। সো তোমরা জানো তোমাদের পয়েমে 10 আউট অফ 10 টার্গেট করতে হবে। সো অলরেডি তোমরা যারা জয়েন করেছো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু আমাকে জানাবে যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আজকে এই পয়েমটা খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা। সো এই টপিকটা খুব ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করিও। আশা করি এই টপিক থেকে প্রশ্ন বা এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসলে তোমরা 100% আনসার করতে পারবা। আসো, টু মাদার্স রিমেম্বার্ড। সো এইটা আমাদের লাইফের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের জীবনের এই পৃথিবীতে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন আমাদের মা। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার উছিলায় তিনি হচ্ছেন আমাদের মা। সো এই মাকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন জন স্নো ডানকানসন। সো উনি এই কবিতাটি লিখেছেন। উনি কিন্তু পুরুষ না মহিলা আগে একটু আমাকে জানাতে হবে, ঠিক আছে? তোমাদের প্রথমেই হচ্ছে আমি জানতে চাই যে এই যে আমাদের যে কবিতার লেখক জন স্নো ডানকানসন, উনি আসলে পুরুষ নাকি মহিলা? তোমার কাছে কি মনে হয় বাচ্চারা, বলো তো সবাই যে কি মনে হয় ইনি পুরুষ নাকি মহিলা? আচ্ছা, এখন তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো প্রত্যেককে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও। সবাই শেয়ার করে দাও। যারা শেয়ার করবা তারা এই পিডিএফটা পেয়ে যাবা। এবং এই পিডিএফটার খুব মজার বিষয় হলো যে এই পিডিএফটায় তোমাদের অর্থ একবার লাইন বাই লাইন অর্থ দেওয়া আছে, ঠিক আছে? শুধু লাইন বাই লাইন অর্থ না, তোমাদের যেই কোয়েশ্চেনগুলো আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমরা অবশ্যই 100% যেই কাজটা করবা সেটা হলো তোমরা শেয়ার করে দাও। যারা শেয়ার করবা পিডিএফ পেয়ে যাবা। সবাই শেয়ার করে দাও, সবাই প্রত্যেকে শেয়ার করে দাও। আমি দেখতে চাই কারা কারা শেয়ার করেছো। সো খুবই খুবই বাস্তবধর্মী একটা কবিতা, আমাদের লাইফের সাথে রিলেটেবল এমন একটা কবিতা আমরা পড়তে যাচ্ছি। আমরা সবাই মনোযোগ দিব, খেয়াল করে দেখো। আমরা একটু খেয়াল করে দেখি। এখানে বলা আছে আই হ্যাড, আমার ছিল। আই হ্যাড, আমরা জানি আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। আই হ্যাড এ বুক, আমার একটা বই ছিল, তাই না? এগুলা কিন্তু আমরা জানি। ভাইয়া শেয়ার করেছি, যারা শেয়ার করেছো তারা পিডিএফ পাবা। শেয়ার করো সবাই, প্রত্যেকে শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে মেনশন করে দাও। ওকে, সবাই ইয়েস। অনেকেই তোমরা বলেছো যে উনি একজন মহিলা মানুষ ছিলেন। হ্যাঁ, উনি লেখিকা ছিলেন। সো খেয়াল করে দেখো তিনি কি বলেছেন, কিভাবে আমরা শুরু করব। সবাই প্রত্যেকে শেয়ার করে দাও। খেয়াল করে দেখো, আই হ্যাড টু মাদার্স, যে আমার ছিল দুইটা মা। টু মাদার্স, আমার ছিল দুইটা মা, ঠিক আছে? টু মাদার্স, এই দুইজন মাকে আই ক্লেম। ক্লেম মানে হচ্ছে দাবি করা। ক্লেম অর্থ কি? দাবি করা। তাহলে খেয়াল করে দেখো, আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুইজন মা। এরপরে বলেছে টু মাদার্স আই ক্লেম। সবাই শেয়ার করো, যারা প্রত্যেকে শেয়ার করে দাও। খেয়াল করে দেখো কি বলেছে, আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুইজন মা। টু মাদার্স আই ক্লেম, এই দুইজন, ক্লেম অর্থ কি? দাবি করা। লিখে রাখতে পারো। আচ্ছা, লিখার দরকার নাই, তোমাদের এখানে পুরো সেন্টেন্সের অর্থ দেওয়া আছে। আমার দুটি মা ছিল, দুটি মা আমি দাবি করি। মানে আমি দাবি করি আমার মা দুটি ছিল। আমার মা কি দুজন ছিল বা দুটি ছিল। এরপর দেখো টু ডিফারেন্ট পিপল। টু ডিফারেন্ট পিপল, খেয়াল করে দেখো, টু ডিফারেন্ট পিপল, আমরা জানি ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, ঠিক আছে? তাহলে দেখো বা ভিন্ন, এইখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, দুইজন ভিন্ন মানুষ। টু ডিফারেন্ট পিপল এর অর্থ হচ্ছে দুইজন। দেখো ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলবো। সবাই একটু মনোযোগ দিবে। সবাই ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করবা। এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? সো এইখানে খেয়াল করে দেখো কি বলেছে, টু ডিফারেন্ট পিপল, দুইজন ভিন্ন ব্যক্তি বা লোক, ইয়েট উইথ দ্য সেম নেম, এবং দুইজনের নাম হচ্ছে একই, সেম। দেখো সেম মানে একই, আর নেম হচ্ছে নাম, এবং দুইজনের নাম হচ্ছে একটাই, সেটা হলো মা। সেটা হলো কি? মা। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভিন্ন মানুষ তবু একই নামের, তাদের দুইজনের নাম কি? একই। সো আমরা খেয়াল করতে পারছি
প্রথমে বলেছে, কবি বলেছে আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা ছিল, আই ক্লেম টু মাদার্স, অথবা টু মাদার্স আই ক্লেম, যে আমি দুইজনকে মা দাবি করছি। এবং দ্বিতীয় লাইনে এসে তিনি বলেছেন যে দুইজন ভিন্ন ব্যক্তি, দেখ এখানে বলছে টু ডিফারেন্ট পিপল, ইয়েট যদিও বা তথাপি উইথ দ্য সেম নেম, তবু একই নামের, দুইজন কি একই নামের। সো এই দুইটা লাইন সবাই বুঝছো কিনা? এই দুইটা লাইন সবাই বুঝছো কিনা? যে কবি এখানে বলেছেন তার দুইজন মা এবং তিনি দাবি করেন দুইজন মা, দুইজন মায়ের একই নাম, কিন্তু হচ্ছে দুইজন আলাদা ব্যক্তি, তিনি এইভাবে শুরু করেছেন। এরপর দেখো কি বলেছে, টু সেপারেট উইমেন, টু সেপারেট উইমেন, খেয়াল করে দেখো, টু সেপারেট উইমেন, টু সেপারেট উইমেন মানে হচ্ছে দুইজন আলাদা মহিলা। সেপারেট অর্থ ভিন্ন বা আলাদা, আবার ডিফারেন্ট অর্থ ভিন্ন বা আলাদা। তাহলে মনে রাখবা সেপারেট অর্থগুলো মনে রাখো, দেখো অর্থগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। তাহলে এখানে বলা আছে টু ডিফারেন্ট পিপল মানে দুইজন আলাদা ব্যক্তি, এইখানে পুরুষ না মহিলা বলা হয় নাই, কিন্তু দ্বিতীয় লাইনে বলা আছে টু সেপারেট উইমেন, আমরা জানি মা জাতি উইমেন, এখানে নির্দিষ্ট করে বলা আছে। ওকে, সবাইকে ক্লিয়ার? ওকে, এরপরে খেয়াল করে দেখো ডাইভার্স বাই ডিজাইন। আচ্ছা খেয়াল করে দেখো ডাইভার্স বাই ডিজাইন, ডিজাইন মানে হচ্ছে গঠন, গঠন, গঠনে ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যময়, ডাইভার্সিফাই আমরা বলি না, বৈচিত্র্যময়। তো এখানে খেয়াল করে দেখো আমাদের বলা আছে, এই জায়গায় বলা আছে দুইটা পৃথক মহিলা যারা হচ্ছে গঠন দ্বারা কি বৈচিত্র্যময়। ওকে, এরপরে খেয়াল করে দেখো বাট আই লাভ দেম, কিন্তু আই লাভ দেম আমি তাদেরকে ভালোবাসেছিলাম, আমি তাদেরকে ভালোবেসেছিলাম, বোথ মানে আমি আই লাভ দেম বোথ, আমি দুইজনকেই ভালোবেসেছিলাম, বিকজ দে ওয়ার মাইন, এখানে মাইন বলতে মাই মাদারকে বুঝিয়েছে, মাই মাদার, তারা হচ্ছে আমার মা, দুইজনই হচ্ছে আমার কি মা। তাহলে খেয়াল করে দেখো ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো, এই পৃথিবীতে আমার তোমার এইখানে যারাই আছি সবচেয়ে প্রিয় মানুষ কার? এইখানে আমরা সবাই জানি আমার তোমার সবার একজন প্রিয় মানুষ আছে, এই প্রিয় মানুষটাকে আমাদের মা। তো কবি এই কবিতায় বলেছেন আমার দুইটা মা, এই দুইটা মা আমি দাবি করি, তাদের খেয়াল করে দেখো তাদের নাম কিন্তু এক, কিন্তু তারা আলাদা ব্যক্তি, তারা দুইজন মহিলা, ডাইভার্স বাই ডিজাইন, তাদের গঠনে বা বৈচিত্র্যময় গঠনে তারা হচ্ছে আলাদা। এরপরে বলেছে বাট আই লাভ দেম বোথ, কিন্তু আমি এই দুইজনকে ভালোবেসেছিলাম। এরপরে বলেছে বিকজ দে আর মাইন, তারা হচ্ছে আমার মা, তারা হচ্ছে কি আমার মা। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? তার মানে প্রথম অংশে আমরা বুঝতে পেরেছি কবি এখানে দুইজন মা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। সো এখানে বলেছে কিন্তু আমি তাদের দুইজনকে ভালোবাসতাম কারণ তারা আমার মা ছিল। এই চারটা লাইন সবাই বুঝছো কিনা? সবাই ক্লিয়ার ভাইয়া? এই চারটা লাইন সবাই ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এইবার দেখো দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, তো এই দুইজনের কথা যেহেতু বলেছে তাহলে এখানে দেখো কি বলেছে, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, যে প্রথমজন মা ছিল, হু ক্যারিড মি হিয়ার, যিনি এখানে আমাকে এনেছেন, আমরা যার গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছি। দেখো এখানে প্রত্যেকটা মানুষ, এখানে তুমি আমি যারাই আছি না কেন, খেয়াল করে দেখো ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ওগো ভাই, ওগো বোনেরা, ওগো মামারা, ওগো ভাতিজারা, ভাতিজিরা, একটু খেয়াল করে দেখো তোমরা আমরা এখানে এই পৃথিবীতে আসছি। এখানে বলেছে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, যিনি আমাকে এখানে এসে এনেছেন, মানে যার গর্ভ থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। তার মানে এই প্রথম মা হচ্ছে গর্ভধারিণী মা। তার মানে ইনি যে দুইজন মায়ের কথা বলছেন, প্রথমজন হচ্ছে আমাদের গর্ভধারিণী মা, আমাদের কি প্রথম গর্ভধারিণী মাকে বুঝিয়েছে। এরপরে বলছে গেভ বার্থ, আমাদেরকে জন্ম দিয়েছিলেন, আমাকে জন্ম দিয়েছিলেন। আর নার্চার্ড, নার্চার্ড মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করা। সবাই মুখস্থ করে ফেলো, এই ভন্ডের দল সবাই মুখস্থ করে ফেলো, সবাই এই ভন্ডের দল সবাই সবাই, হ্যাঁ সবাই মুখস্থ করে ফেলো। কি বলেছে? যে
দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম হচ্ছে আমার মা যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, গেভ বার্থ জন্ম দিয়েছেন, এন্ড নার্চার্ড, নার্চার্ড মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করেছেন, এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার, তার মানে এইখানে প্রথম যে মার কথা বলেছে, যিনি আমাকে এখানে বা পৃথিবীতে নিয়ে এসেছিলেন, যিনি আমাকে জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন এবং আমার কর্মজীবন শুরু করেছিলেন, যিনি আমার কর্মজীবনে শুরু করেছিলেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এইখানে লঞ্চড মানে হচ্ছে শুরু করা। আমরা বলি না আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে, আমাদের নতুন কোর্স লঞ্চ হচ্ছে, এই যে আমরা তোমাদের বলি এসএসসির জন্য আমরা ফ্রি কোর্স নিয়ে আসছি। আবার যারা 27-28 রয়েছে, কারা কারা এসএসসি 27-28 রয়েছে, এসএসসি 27-28 জন্য সুখবর আসতেছে, তোমাদের জন্য আমরা ফ্রি কোর্স আনতেছি। কারা কারা 27-28 আছো? ওকে, তোমাদের জন্য আবার ফ্রি কোর্স লঞ্চ করতেছি আমরা। তো খেয়াল করে দেখো, যেই মা আমাকে জন্ম দিয়েছিলেন, খেয়াল করে দেখো, যেই মা আমাকে জন্ম দিয়েছিলেন, নার্চার্ড লালন পালন করেছিলেন, লঞ্চড মাই ক্যারিয়ার আমার কর্মজীবন, ক্যারিয়ার মানে কি কর্মজীবন, শেষ করেছিলেন। ঠিক আছে? ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো, আমাদের প্রথম মা হচ্ছেন উনি যিনি এই পৃথিবীতে এনেছিলেন, যিনি জন্ম দিয়েছিলেন, যিনি আমাদের লালন পালন করেছিলেন, যিনি আমাদের কর্মজীবনে শুরু করে দিয়েছিলেন। সবাই কি বুঝতে পেরেছে কিনা কার কথা বলা আছে এইখানে? অবশ্যই বলো কার কথা বলা আছে এখানে? আমাদের গর্ভধারিণী মায়ের কথা বলা আছে। সো সবাই চিল্লে বলো, প্রথম মা কাকে বুঝিয়েছে? অবশ্যই সেই গর্ভধারিণী মাকে বুঝিয়েছে, যেই গর্ভধারিণী মায়ের কল্যাণে আজকে আমরা এই পৃথিবীর বুকে এসেছি। যেই মা আমাদেরকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, সেই ভালোবাসার মাকে আজকে সবাই জড়িয়ে ধরে বলবা, ও মা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলা হয় নাই, কিন্তু আজকে এই কবিতা পড়ে তোমার প্রতি আমার আবেগ এবং ভালোবাসা আরো বেড়ে গেছে গো মা, এই জন্য আজ জড়িয়ে ধরে বললাম মা তোমাকে ভালোবাসি। ওকে, সো আশা করি প্রথম মার কথা বুঝছো। আরো কিছু বলেছে, শি ওয়াজ দ্য ওয়ান, তিনি হলেন একজন, হুজ ফিচার্স আই ভিয়ার। খেয়াল করে দেখো, তিনি, আমরা বলে তুমি আমার এমনই একজন, শুনছি না আমরা? সো এখানে বলেছে তিনি আমার এমনই একজন যার বৈশিষ্ট্য আমি বহন করি। দেখো আমরা কিন্তু আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্য কি করি? বহন করি। দেখবা যে অনেক সময় বলে এই ঠিক মায়ের মতো হয়েছে, ঠিক বাবার মতো হয়েছে, তাই না? সো এখানে আমরা বলি না তুমি আমার এমনই একজন, তাই না? এই যে তুমি আমার এমনই একজন, এটা তারা কি বুঝেছে? শি, এই যে তিনি আমার এমনই একজন, হুজ ফিচার্স, যার বৈশিষ্ট্য, ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য, আই বিয়ার, যার বৈশিষ্ট্য আমি বহন করি। বিয়ার মানে কি? বহন করা। বিয়ার মানে কি? বহন করা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, বলেছে শি ওয়াজ দ্য ওয়ান, তিনি হলেন এমনই একজন, হুজ ফিচার্স, হুজ মানে যার, হুজ মানে কি? যার। খেয়াল করে দেখো, হুজ মানে হচ্ছে যার, ফিচার্স অর্থ কি? বৈশিষ্ট্য, যার বৈশিষ্ট্য আই বিয়ার, বিয়ার অর্থ বহন করা, বিয়ার অর্থ কি? বহন করা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে তোমরা এমন একটা কবিতা পড়তে যাচ্ছ যেটা তোমরা ছোটবেলা থেকেই ফিল করে আসছো। সো এটাই বলেছে শি ওয়াজ দ্য ওয়ান, তিনি আমার এমনই একজন, হুজ ফিচার, যার বৈশিষ্ট্য আই বিয়ার, আমি বহন করি। ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার। তাহলে খেয়াল করে দেখো, কমপ্লিট মানে হচ্ছে কি? পরিপূর্ণ হওয়া বা সম্পূর্ণরূপে থাকা। আর ফেশিয়াল ইন এক্সপ্রেশন মানে কি? এই যে ফেশিয়াল এক্সপ্রেশন, এই যে মুখাবয়ব, ফেশিয়াল। এই যে আমাদের দেখবা যে বাচ্চা কাচ্চা হইলে আমরা সবাই বলে এই কার মতো হইছে? মার মতো হইছে নাকি বাবার মতো হইছে, এরকম আমরা বলে না? এটা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। খেয়াল করে দেখো কি বলেছে, কমপ্লিট উইথ, কমপ্লিট অর্থ মানে হচ্ছে সম্পূর্ণরূপে বা পুরোপুরি। কমপ্লিট উইথ অর্থ কি? সম্পূর্ণরূপে বা পরিপূর্ণভাবে বা পুরোপুরি ভাবে। খেয়াল করে দেখো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা এটা মানে এই স্লাইডটা পেতে চাও, পিডিএফ পেতে চাও, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করো সবাই। আর আজকের কবিতাটা পড়ে নিজের ভেতর থেকে মাকে আজকে যে জড়িয়ে ধরে বলবা মা তোমাকে খুব ভালোবাসি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এখানে কি বলেছে, দেখো কি বলেছে, কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার। আই ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা, ওয়্যার তো কি? পরিধান করা। তাহলে খেয়াল করে দেখো, কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল এক্সপ্রেশন মানে কি? মুখাবয়ব। ঠিক আছে? মুখের যে মানে আমরা যেটা বলি প্রকাশ ভঙ্গি বা মুখাবয়ব। এরপরে খেয়াল করে দেখো বলেছে শি গেভ হার লাভ, তিনি
আমাকে দেন, বা শি গেভ হার লাভ, তিনি তার ভালোবাসা দেন। লাভ মানে কি? ভালোবাসা। তিনি তার ভালোবাসা দেন। হুইচ ফলোজ মি ইয়েট, খেয়াল করে দেখো, তিনি আমাকে ভালোবাসা দেন, যে তার ভালোবাসা দিয়েছে, যে এখনো আমাকে অনুসরণ করে। ফলো মানে কি? অনুসরণ করা। হুইচ ফলোজ মি ইয়েট, যেটা এখনো আমাকে কি করে? অনুসরণ করে। যেটা আমাকে কি এখনো অনুসরণ করে। যে ওয়ার্ডটার অর্থ পারবা না সেটা অবশ্যই বলবা, যে স্যার আমি এই ওয়ার্ডটার অর্থ জানি না, আমাকে একটু বলে দেন, আমি বলে দিব, কোনো সমস্যা নাই। ওকে, শেয়ার করে দাও, যারা শেয়ার করো নাই শেয়ার করে দাও। এবার দেখো, along with examples in life that she said, along with মানে হচ্ছে সহ, তার মানে দেখো along with অর্থ কি? সহ। এক্সাম্পল মানে উদাহরণ, তার মানে along with example মানে উদাহরণ সহ, ইন লাইফ জীবনে, দ্যাট শি সেড যেটা তিনি স্থাপন করেছেন। আমরা বলি না তুমি এটা সেট করো, সেট মানে কি? স্থাপন করা। তার মানে এইখানে কবি কি বলেছে? যে তিনি আমাকে ভালোবাসা দেন, শি গেভ হার লাভ, তিনি তার ভালোবাসা দেন, হুইচ ফলোজ মি এট, যেটা এখনো আমি অনুসরণ করি, along with the examples in life that she said, যেটা তিনি স্থাপন করেছেন, যেটা তিনি কি? স্থাপন করেছেন, যেটা তিনি কি? স্থাপন করেছেন। সবাই এতটুকু জিনিস আমরা যদি সামারি করি, ওগো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে বলা হয়েছে, তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবা যে আমার মা হচ্ছে দুইজন, এবং দুইজন মায়ের প্রথম মা সম্পর্কে বলেছে, যিনি আমাকে গর্ভধারণ করে এই পৃথিবীর বুকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, 9 মাস 10 দিন অনেকে, হ্যাঁ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আমাদেরকে আনানোর জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করেছেন। শুধু তাই না, তিনি আমাদেরকে জন্ম দেওয়ার পরে তিনি লালন পালন করেছেন, তিনি আমাদের কর্মজীবন শুরু করার জন্য যা যা দরকার তা করেছেন। তিনি এমনই একজন যাকে আমি ভেতর থেকে বহন করি, যাকে আমি ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছুতে আমি অনুসরণ করি, যার এক্সাম্পল গুলো আমরা দেখি আমাদের জীবনের স্থাপন পর্যন্ত বা প্রত্যেকটা জায়গা পর্যন্ত। ওকে, এইবার দেখো আমরা যদি পরবর্তীতে যাই, কি বলেছে? as I got older she somewhat younger grew। খেয়াল করে দেখো সবাই, কি বলেছে? as I got older, আমার গট ওল্ডার মানে কি? অ্যাজ যখন, বা যেহেতু, আই গট ওল্ডার যে আমি বৃদ্ধ হই, মানে আমার বয়স বাড়ে, আমার বয়স বাড়ার সাথে সাথে শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ। ঠিক আছে, দেখবা তোমরা এখন বুঝবা না, তোমরা যেহেতু এখনো স্কুলে পড়ো, এখনো ছোট, দেখবা তোমার যত বয়স বাড়ছে, তোমার বাবার দেখবা যে চুল দাড়ি পেকে যাচ্ছে, তোমার মায়ের চেহারায় দেখবা যে একটু বয়সের ছাপ চলে আসছে। সো এই কবি এখানে এটা দ্বারা বুঝিয়েছেন, ঠিক আছে, এইখানে এটা বুঝিয়েছেন, অ্যাজ আই গট ওল্ডার, যখন আমি বৃদ্ধ হচ্ছি বা আমার বয়স বাড়ছে, শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, সেই ক্ষেত্রে তিনি ছোট হয়ে যাচ্ছেন। আচ্ছা, কার কার বাসায়, তোমাদের তো মা স্বাভাবিকভাবে, তোমরা যদি স্কুলে পড়ো তোমাদের মায়ের বয়স বেশি হয় নাই, কার কার দাদি আছে, কার কার নানি আছে, আমাকে একটু বলো তো, কার কার দাদি আছে নানি আছে, একটু বলো, কার কার দাদি আছে নানি আছে? তো এইখানে খেয়াল করে দেখো, এই যে দাদি এবং নানি, দেখবা যে তোমার দাদি এবং নানি মানে তোমার আব্বা দেখবা তোমার দাদিকে খুব ভালোবাসে, তোমার আব্বা দেখবা তোমার দাদিকে খুব ভালোবাসে। কেন? যেই দাদি তোমার আব্বাকে গর্ভধারণ করেছে, যেই দাদি তোমার বাবার জন্য সর্বোচ্চটুকু পরিশ্রম করেছে, যেই বাবার জন্য তিনি লালন পালন করতে গিয়ে কোনো কার্পণ্য রাখেন নাই, যেই বাবার জন্য বা যা বাবার ক্যারিয়ারের জন্য দাদি সর্বোচ্চটুকু দিয়ে গেছেন, দেখবা বাবা যখন বড় হচ্ছে দাদি দিন দিন ছোট হচ্ছে। কিভাবে? দেখবা যে তোমার বাবা তোমার দাদিকে নিয়ে খাওয়াই দিচ্ছে, দেখবা তোমার দাদি যখন বয়স্ক হয়ে গেছে বাবারা দেখবা যে আস্তে আস্তে খাওয়াই দিচ্ছে, বাচ্চাদের মতো আচরণ করছে। যেই দেখো এই দাদি কিন্তু তোমার আব্বাকে ছোটবেলায় ভাত খাওয়াই দিত, বুকে দুগ্ধ পান করাইতো, তার ভালো রাখার জন্য, তাকে লালন পালন করার জন্য, এই যে তোমার আব্বাকে লালন পালন করার জন্য, এই যে তোমার আব্বা শিশু ছিল তখন তোমার আব্বার জন্য সর্বোচ্চটুকু করে গেছে। আর তোমার আব্বা দেখবা তোমার দাদি যখন বড় হচ্ছে বা বয়স্ক হচ্ছে তখন হচ্ছে তার সাথে ইয়াঙ্গার ভাব করে, মানে ছোট বাচ্চাদের মতো খাওয়ায় দেয়। এরকম আছে না? সবাই বুঝতে পেরেছি? দেখো তোমার নানিদের ক্ষেত্রে, আবার তোমার নানির ক্ষেত্রে দেখো তোমার মামা এরকম করে,
তোমার মামা কি করে? ওই যে নানিকে খাওয়াই দিচ্ছে। মানে এটা দ্বারা বুঝিয়েছে কি এই লাইন দ্বারা, অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রু, যে আমার বয়স বাড়ার সাথে সাথে সে একরকম ছোট হয়ে যায়। মানে কবি বলেছেন আমি যত বয়স্ক হচ্ছি আমার মা তত ছোট হচ্ছে, ছোট বাচ্চাদের মতো হচ্ছে। এরপর দেখো কি বলেছে, বাট উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু। এরপর বলেছে অ্যান্ড উই উড লাভ, এবং আমরা হাসাহাসি করতাম। অ্যান্ড উই উড লাভ, লাভ মানে কি? হাসি করা। অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু। তোমরা এখানে কারা কারা আছো যে মা এবং মেয়ে? তোমরা কে কে আছো? মা এবং মেয়ে খুব খুনসুটি করো, মা এবং মেয়ে খুব খুনসুটি করো, মার সাথে সবকিছু শেয়ার করো, আছে না তোমরা? এরকম আছো না তোমরা? যেহেতু তোমরা এখন এসএসসি পরীক্ষা দিবা, তোমরা স্কুলের শেষ প্রান্তে, তোমরা কিন্তু বড় হয়েছো আস্তে আস্তে, তাই না? তো তোমরা দেখবে যে তোমাদের প্রিয় বন্ধু কিন্তু তোমাদের মা, ঠিক আছে? সো এখানে কবি এটা বুঝিয়েছেন যে অ্যান্ড উই উড লাভ অ্যাট জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, যে মা এবং মেয়ে যেরকম ভাবে হাসাহাসি করে, খুনসুটি করে, আমরা সেটা করতাম। আমরা কি সেটা করতাম? তোমরা এরকম আছো না যে তোমরা মামে খুব খুব মানে মানে খুব আলাপ করো, খুব মানে একজন আরেকজনের বন্ধু হিসেবে আছো, এরকম আছো না? হ্যাঁ, অনেকগুলো আছে। সো এখানে যে জিনিসটা বুঝিয়েছে যে এই দুই লাইন যদি আমরা বুঝি, অ্যাজ উই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, তার মানে হচ্ছে তিনি মানসিকভাবে হচ্ছে কি হচ্ছেন? ছোট হয়ে যান, কিন্তু বয়সে তিনি বাড়েন। এখানে দাদি বলি, নানি বলি, বা হচ্ছে এই কবির মা কি হচ্ছেন? বয়সে বাড়তেছেন, কিন্তু হচ্ছে বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো বাট কিন্তু দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। সো এখানে খেয়াল করে দেখো, দেন তারপর দেখো বাট কিন্তু দেন কেম দ্য টাইম, এরপর সময় আসে, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, যে ক্লাউডেড মানে কি? মেঘলা। যে এমন কিছু সময় আসে যে তার মনটা কি হয়ে যায়? মেঘলা বা বিষণ্ণ ভাব বুঝায়, বিষণ্ণ ভাব হয়। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড গো সুন গো। এই যে অ্যান্ড আই সেন্সড, এখানে তারা কি বুঝিয়েছে? এখানে তারা বুঝিয়েছে অ্যান্ড আমি অনুভব করলাম যে আমার পরিচিত মা শীঘ্রই চলে যাবে। এই শীঘ্রই চলে যাবে, এই যে এখানে বসে, বাট দেন কেম দ্য টাইম, তারপর যে সময় এসেছিল, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, তার মন বিষণ্ণ হয়ে যায়। এই তো আমি আর বাঁচবো আর কয়দিন গো, আমার তো আর সময় নাই, আহারে তোদের জন্য খুব মায়া লাগে, ভালো করে চলিস। দেখবে এরকম বলে যারা বয়স্ক, তারা কিন্তু এভাবে বলে, ঠিক আছে, যে হ্যাঁ একটু ইয়ে করিস, আমি তো আর বেশি দিন নাই রে, আমার এই পৃথিবীতে আর বেশি দিন হয়তো থাকবে না, আল্লাহ কবে যে ডাক দিবে, আল্লাহ যখন ডাক দিবে তখন আমার চলে যেতে হবে রে। সো এখানে কবি এটা বুঝেছেন, বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, যে এমন সময় আসে মেঘলা বিষণ্ণ হয়ে যায়। কারণ কি? আই সেন্সড, দেখো আই সেন্স মানে আমি অনুভব করা, সেন্স থেকে সেন্ট, আমি অনুভব করলাম, আই সেন্সড আমি অনুভব করলাম, দ্য মাদার আই নিউ উড সুন গো, যে আমার মা শীঘ্রই চলে যাবে, মানে মারা যাবে। ওকে, যারা 27-28 রয়েছে তোমাদের জন্য একটা কোর কনসেপ্ট কোর্স আসতেছে আমাদের একবারে ফ্রিতে, তোমাদের ম্যাথ এবং ইংলিশের জন্য। সো এখানে গুগল ফর্ম দেওয়া আছে, সেখান থেকে তোমরা পূরণ করে নিবা। ওকে, আচ্ছা। সো এখানে খেয়াল করে দেখো যে এটা দ্বারা কবি বুঝিয়েছেন যে এই যে ক্লাউডেড, মেঘলা, বিষণ্ণ হচ্ছে, কি মনে করে? সেটা হলো যে মা শীঘ্রই চলে যাবে, ঠিক আছে? এরপর দেখো কি বলেছে, সো কুইকলি শি চেঞ্জড এন্ড টার্নড ইনটু দ্য আদার, খুব দ্রুতই, খেয়াল করে দেখো, খুব দ্রুতই সে পরিবর্তিত, টার্নড ইনটু আদার, অন্য হয়ে গেল, মানে অন্য মাকে বুঝালো। এখানে অন্য মাকে বুঝালো। অন্য মা বলতে কাকে বুঝিয়েছে? যে প্রথম তো এটা বুঝিয়েছে যে মার বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে মানে কি? তিনি বয়সের দিক থেকে বাড়তেছেন কিন্তু মানসিকভাবে বাচ্চা হয়ে যাচ্ছেন, এটা বুঝিয়েছে প্রথম লাইনে। এরপরে মায়ের সাথে খুনসুটির কথা তিনি বলেছেন। এরপরে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিষণ্ণ মনে চলে আসে কারণ মা অতি শীঘ্রই চলে যাবে, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, সো কুইকলি শি চেঞ্জড এন্ড টার্নড ইনটু দ্য আদার, খুব দ্রুতই সে পরিবর্তিত হয়ে গেল, অন্য মা হয়ে গেল, ঠিক আছে? এই যে বয়স্ক মা, এটা দ্বারা না, তিনি অন্য মা হয়ে গেল কিভাবে? এই স্ট্রেঞ্জার ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, একজন স্ট্রেঞ্জার, মনে হয় একজন অদ্ভুত মানুষ, অপরিচিত মানুষ, ড্রেসড মানে হচ্ছে কোন জামা কাপড় পরা, জামা কাপড় পরিহিত, ইন দ্য ক্লথস অফ মাই মাদার, যে দ্বিতীয় যে মার কথা বলেছে, একই মা কিন্তু দ্বিতীয় ভাবে বা আরেকভাবে উপস্থাপন তিনি করতেছেন, সেটা হলো এই স্ট্রেঞ্জার ড্রেসড, আমার মায়ের পোশাক পরা একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি, ও
শি লুকড এট দ্য সেম, ও শি লুকড এট, তাকে দেখা একদম সেম, একদম একই রকমের মানুষ, অ্যাট লিস্ট এট আর্মস লেংথ, একবার বাহু দৈর্ঘ্যে, মানে হচ্ছে গঠনে, বাহু দৈর্ঘ্য মানে হচ্ছে কি পুরোপুরি আমার মায়ের মতো আরেকজন অপরিবর্তিত লোক বা পরিবর্তন করে আরেকজন মানুষ এখানে দেখতে পাচ্ছে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। এই যে এখানে দ্বারা বুঝিয়েছে ছোটবেলায়, এখানে দুইটা মানুষকে বুঝেছে ছোটবেলায়, এই যে ধরো আমাদের মা, আমি যদি বেশি ভালো আঁকতে পারি না, এই যে আমার মা, এই যে আমি, ধরো কবি এখানে বুঝিয়েছে যেই মা এইকে আঁকলে রাখতো, আমাকে যেভাবে আগলে রাখতো, এটা হচ্ছে এক রকমের মা। আবার এইখানে দেখো মা যখন বয়স্ক হয়ে যাচ্ছে তখন মাকে আগলে রাখার জন্য যে বিষয়টা বা মায়ের যে অন্য রকমের পরিবর্তন, এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সো এখানে খেয়াল করে দেখো বলেছে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, সে এখন তিনি হচ্ছে শিশু আর আমি তার হচ্ছে শক্তি। দেখবা বয়স হলে এই যে মা তোমার জন্য এত পরিশ্রম করছে, এই মাকে সর্বোচ্চটুকু দিয়ে তুমি ভালোবাসবে, এই মায়ের সেবা সর্বোচ্চ দিয়ে করবে, কারণ তোমার মনে রাখতে হবে তখন যখন তুমি ছোট ছিলে এই মাই তোমাকে হচ্ছে সর্বোচ্চটুকু দিয়ে লালন পালন করেছিল, তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে তোমাকে এই পৃথিবীর বুকে আলো ঝরানোর জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করেছিল, এই মা তোমার কর্মজীবনে প্রবেশ করানোর জন্য সর্বোচ্চটুকু দিয়েছিল, এই মায়ের কথা এখানে বলেছে। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো সামারি, হ্যাঁ পুরোটা পড়ি, আমি সামারিটা পড়াবো এবং আমি প্রশ্ন সলভ করে দেব ইনশাল্লাহ। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে বৃদ্ধ বয়সে আমার মা শিশু মানে শিশু মাকে শিশুর অবস্থা বুঝিয়েছে আর আমি তার এখন শক্তি বুঝাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো we would come full circle we women three। ঠিক আছে, এইখানে কি বলেছে যে একটা সার্কেলকে বুঝাচ্ছে, বৃদ্ধকে বুঝাচ্ছে। এখানে ধরো তুমি হচ্ছে কবি, তোমার নাম হচ্ছে ডানকানসন, তুমি হচ্ছে মহিলা কবি। হ্যাঁ, এখানে যারা ছেলে আছে তোমরা মহিলা কবি, ধরো তুমি এখানে কবি, তুমি কবি। হ্যাঁ, এই যে তোমার মা, তোমার মাকে বুঝিয়েছে। এরপর দেখো এই কবি আবার বাচ্চার মা হবে না, তার মানে এখানে বুঝিয়েছে উই উড কাম ফুল সার্কেল, যেটা একটা বৃত্তর মতো হবে। এই যে এখানে কবির মা এখানে, এইখানে কবি, আবার কবির ঘরে আরেকজন সন্তান হবে, তার মানে এটা একটা সার্কেল, এটা একটা কি সার্কেল বুঝিয়েছে। এবং এখানে 3 জন ওমেন, একজন হচ্ছে কবির মা। ঠিক আছে, তো এটা সার্কেল আকারে আবার কবি আবার কবির বাচ্চাদেরকে বুঝিয়েছে, কারণ কবি মা হবে যেহেতু মহিলা। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি, তার মানে মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড। এখানে মা বলতে একজন মা যাকে আমি কি করি, মানে যাকে আমি বৃদ্ধ বয়সে তার শক্তি হিসেবে থাকি। আরেকটা মার কথা বলেছে যিনি আমার সেবিকা ছিলেন, যিনি আমাকে সর্বোচ্চটুকু দিয়ে লালন পালন করেছেন। তার মানে একই মা, 2 রূপ। মায়ের সেই যৌবন বয়স, মায়ের সেই মানে তুমি যখন ছোট ছিলে মায়ের যে বয়স, ওই সময় মা তোমাকে লালন পালন করেছে, বাট মা যখন বৃদ্ধ হয়েছে তখন তুমি তার শক্তি হিসেবে দাঁড়িয়েছ। ঠিক আছে, এবং এটা বলেছে অ্যান্ড মি, এবং আমি, 3 জনের কথা বলেছে। এরপর বলেছে and if my own children should come today a day, যে আমার নিজের বাচ্চা কাচ্চা বা শিশু should come to a day, যে একদিন আমার বাচ্চা কাচ্চা বা আমারও শিশু হবে, আমারও সন্তান হবে, আমার কি সন্তান মানে আমিও মা হব। ঠিক আছে, আমিও কি মা হব। when a new mother comes and the mother old goes away, যে একজন মা এবং এই মা একজন বৃদ্ধ হয়ে যাবে। এই যে এটাই বুঝিয়েছে, কি বলছে when a new mother comes, যখন একজন নতুন মা আসবে and the old goes away, এবং আরেকজন চলে যাবে। এটা তারা কি বুঝিয়েছে আমি যদি তোমাদেরকে সঠিকভাবে বুঝাই, ধরো তোমাদের নানি মা, তুমি দেখো নানির পেট থেকে কে আসছে, মা আসছে, মায়ের পেট থেকে কে আসছে, তুমি আসছো, আবার তোমার পেট থেকে আবার কি আসবে, আরেকটা বাচ্চা আসবে, আবার তার পেট থেকে আরেকটা কি বাচ্চা আসবে। সো আমাদের এই দুনিয়ার নিয়ম, আমাদের এই বায়োলজিক্যাল বিষয় বলি, আমাদের দুনিয়ার নিয়ম বলি, এটা একটা সার্কেল, এবং এভাবেই হয়ে যাচ্ছে আমাদের এই বিষয়। আজকে তুমি ধরো হচ্ছে তোমার মার সাথে খারাপ ব্যবহার করছো, তুমিও মা হবা, দেখবা তোমার বাচ্চা কাচ্চা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তাই না? সো এটা বুঝিয়েছে যে when a new mother comes, যখন একজন নতুন মা আসবে and the old go away, আরেকজন কি বৃদ্ধ হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে,
এরপর দেখ বলছে আই উড আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডন্ট ডু। সো এখানে বলেছে যে যখন একটা নতুন মা আসে তখন বৃদ্ধ হয়ে যায়, এরপর বলেছে আমি তাদের কাছে এমন কিছু চাইবো যা আমি করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। যে এখানে বোথ মাদার্স কাকে বুঝিয়েছে? দুইজন মাকে ভালোবাসো। তুমি দেখো, এই যে তোমরা দেখো আজকে অনেক মা জননী বৃদ্ধাশ্রমে বসবাস করছে, আছে না ভাই? বলো, এই মায়ের তো কিছু সন্তান আছে, কেউ না কেউ তো এই মায়ের সন্তান। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখো এই বুড়ো বয়সে তারা একটা মাকে নিয়েছে। আমি বলি যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, ধরো আমি এখানে আছি, আমার মা বৃদ্ধাশ্রমে, তার মানে আমি কোন মাকে পেয়েছি? আমি একজন মাকে পেয়েছি। ধরো এইখানে দেখো, আমি তোমাদেরকে এই কবিতার একবার সামারি বুঝাই, যদি একবার সহজভাবে বলি তাহলে বুঝার চেষ্টা করো। যে কবি বলেছেন, ধরো আমার মা এখানে, এবং আমার মার বয়স যখন হয়েছে তখন মা আমার বৃদ্ধাশ্রমে, তখন আমি দুইজন মাকে পাই নাই, আমি একজন মাকে ভালোবেসেছি। এই যে কবি এখানে বলছে লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, যে দুইজন মাকে ভালোবাসো, যে কারণ দুইজন মা তোমাকে ভালোবেসেছিল। তার মানে এখানে দেখো, ধরো আমি এখানে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিছি, তার মানে আমি হচ্ছে সেই কুখ্যাত, সেই জঘন্য লেভেলের বাচ্চা কাচ্চা, সেই জঘন্য লেভেলের সন্তান যে একজন মাকে ভালোবেসেছিলাম, যেই মা আমার ছোটবেলা থেকে লালন পালন করেছে। কিন্তু আমি সেই মাকে, সেই বৃদ্ধ মাকে ভালোবাসিনি, যেই মা বৃদ্ধ বয়সে আমার ভালোবাসা চেয়েছিল, সেই মাকে আমি ভালোবাসি পারিনি। বুঝাইতে পারছি ভাই? খুব সহজ হিসাব, জাস্ট এইটুকুর মধ্যেই কবিতাটা সীমাবদ্ধ। তোমরা তো অনেক জায়গায় অনেক কিছু পড়েছো, তাই না? বাট আমি বলবো জাস্ট এই এক লাইনে এই কবিতার থিম চলে আসছে। যেই মা তোমাকে গর্ভধারণ করেছে, যেই মা সেবক হিসেবে কাজ করেছে, তোমার সেবিকা হিসেবে কাজ করেছে, বলছে না যে এমন একজন মা ছিল যে আমার মা রূপে এসেছিল, যে আমাকে খালি সেবা করত। সো খেয়াল করে দেখো, এখানে বোঝানো হয়েছে যে মা মানে হচ্ছে একজন মাকে ভালোবাসবা না, তুমি দুইজন মাকে, সেই বৃদ্ধ বয়সের মাকে ভালোবাসতে হবে, সেই তোমার সেবিকা হিসেবে আমি বলবো সেই নার্স মাকে ভালোবাসতে হবে, যেই নার্স তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, তোমাকে সর্বোচ্চটুকু দিয়ে ভালোবেসেছিল। বুঝাতে পেরেছি আমি তোমাদেরকে? ওকে, সো আশা করি এই কবিতাটা তোমরা বুঝতে পারছো। এবং লাস্টে এটাই বলেছে, লাভ, ভালোবাসো। লাভ মানে কি? ভালোবাসো বোথ অফ ইউর মাদার্স, তোমার উভয় মাকে ভালোবাসো, যেই দুজনকেই তোমাকে ভালোবেসেছিল, যে দুইজন মা তোমাকে ভালোবেসেছিল। আসো, তো এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে এইভাবে যে হাউ আর দ্য টু মাদার্স দ্য সেম ইন দ্য পোয়েম? যে দুইজন মা কেন সেম, দুইজন মা কেন একই? দুইজন মা একই এই কারণে, কারণ তারা হচ্ছে বায়োলজিক্যাল মাদার, মানে জন্মদাতা মা, জন্মদাত্রী মা। এরপর হচ্ছে দ্য সেকেন্ড মাদার দ্য নার্স দ্য সেম ইন রেসপেক্ট অফ দ্য লাভ, কেয়ার, এফেকশন এন্ড নার্সারিং। মানে এখানে বলছে শুধু ওই মাকেই বুঝাই নাই, একজনই মা, কিন্তু জন্মদাত্রী মা একজন, আর যে মা ভালোবেসেছে, যে মা বড় করেছে, যে মা কেয়ার দিয়েছে, যে মা অ্যাফেকশন দিয়েছে, সেই মার কথা বলেছে দ্বিতীয় মা হিসেবে। একজন মা তিনি জন্মদাত্রী মা, আরেকজন মা হলো যিনি তোমাকে নার্চার করেছে, যিনি তোমাকে সর্বোচ্চটি দিকে ভালোবেসেছে। এরপরে খেয়াল করে দেখো, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু দ্য স্পিকার? প্রথম মা যিনি গেভ বার্থ, যিনি হচ্ছে জন্মগ্রহণ করিয়েছেন, যিনি হচ্ছেন তোমাকে এই পৃথিবীর বুকে দেখিয়েছেন, শি অলসো হেল্প দ্য স্পিকার টু স্টার্ট হার ক্যারিয়ার, এবং তোমাকে ক্যারিয়ার হিসেবে করেছিলেন। ঠিক আছে, এই মা এখানে বুঝিয়েছে। আর এখানে দেখো, হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? যে এই যে দুইজন মা কেন আলাদা, এই কবিতায় দুইজন মাঝে কেন আলাদা? তো আমি তোমাদের সিম্পল একটা লাইনে বুঝিয়েছি। আশা করি এই যে প্রশ্নটা পড়ালে তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবা। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ওইভাবেই পড়াবো। ঠিক আছে, খেয়াল করে দেখো, আসো খেয়াল করে দেখো ভাইয়াপুরা, বলেছে দ্য টু মাদার্স অফ দ্য স্পিকার ডিফারেন্ট, তারা ভিন্ন। কবি তার কবিতায় বলে দিয়েছেন যে দুইজন মা হচ্ছে কি ভিন্ন। এরপরে বলেছেন ইন রেসপেক্ট দ্যার অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে তাদের চেহারায়, তাদের চেহারা বা গঠনে তারা হচ্ছে কি ভিন্ন। এ বলছে দ্য স্পিকারস ফার্স্ট মাদার ওয়াজ দ্য বায়োলজিক্যাল মাদার, যে প্রথমজন হচ্ছে সেই জন্মদাত্রী মা, প্রথমজন হচ্ছে কি জন্মদাত্রী মা, আর হু ক্যারিড হার টু দ্য আর্থ অ্যান্ড নার্চার্ড, যিনি হচ্ছে এই পৃথিবীর বুকে তাকে জন্মদানে সর্বোচ্চটুকু দিয়ে গেছেন। এরপরে বলেছে সেকেন্ড মাদার হচ্ছে স্পিকার রিফার্স টু এ নার্স, মানে একজন সেবিকার মতো,
যেই মা পরবর্তী সময়ে তাকে কি করেছে বিগত, হু কেয়ার্ড ফর হার অ্যান্ড ডিপ অ্যাফেকশন, সেলফলেসনেস, যেখানে কোনো স্বার্থ নাই। She is remembered for her tenderness, দয়া স্নেহের জন্য remembered and care. She provided the speaker with emotional nourishment and security needed for her growth. তার মানে হচ্ছে দ্বিতীয় মা যেটা, ওই যে তোমাদের সহজভাবে বুঝাইলাম, যে ধরো তুমি এইখানে এই যে একজন মা যিনি তোমাকে জন্মগ্রহণ, যিনি তোমার জন্মদাত্রী মা, যিনি তোমাকে নার্চার করেছেন, লালন পালন করেছেন, যিনি তোমাকে ক্যারিয়ারের জন্য কি করেছেন, অনেক 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 বেশি কষ্ট করেছেন তোমার ক্যারিয়ারের জন্য। আর এই মা হচ্ছে যেই মা তোমার কেয়ার চায়, ভালোবাসা চায় বৃদ্ধ বয়সে। তার মানে এই দুইজন মাকে তোমার ভালোবাসতে হবে, তুমি এই মাকেও ভালোবাসতে হবে, এই মাকেও ভালোবাসতে হবে। মানুষ কিন্তু একজন। আমি কি খুব দ্রুত যাচ্ছি না ঠিক আছে? এই একজন বলছে দ্রুত পড়াচ্ছি, দ্রুত নাকি আরো আরো আস্তে পড়াবো? আসো। এই মা একজন, এইখানে তুমি, আর যখন মায়ের বয়স হবে তখন তুমি হলো তাকেও ভালোবাসতে হবে। এই মাকে তুমি যদি ভালোবাসো তাহলে তুমি এই মাকেও ভালোবেসেছো, এই মাকেও ভালোবাসবে, কারণ এই মাটা তোমাকে ভালোবেসেছিল, এই মাটাও তোমাকে ভালোবেসেছিল। তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আসো আমরা দ্বিতীয় পরের প্রশ্নে চলে যাই। খেয়াল করে দেখো সোনামণিরা কি বলেছে। হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার? আমাদের যে কবি বা স্পিকার, উনার দ্বিতীয় মাকে দেখো তোমরা। দ্য সেকেন্ড মাদার অফ দ্য স্পিকার ইজ দ্য নার্স অর কেয়ারটেকার হু টুক অন দ্য ম্যাটার্নাল রোল। যিনি মায়ের রোল কি করেছেন? তিনি মায়ের রোল প্লে করেছিলেন। ইন দ্য স্পিকারস আর্লি ইয়ার্স, লেখকের বা কবির সেই ছোট বয়সে she provided, তিনি দিয়েছিলেন নার্চারিং, পরিচর্যা, তিনি দিয়েছিলেন কেয়ার, যত্ন। দ্যাট ওয়াজ ভাইটাল টু দ্য স্পিকার্স, খেয়াল করে দেখো, দ্যাট ওয়াজ ভাইটাল স্পিকার আপব্রিঙ্গিং, যেটা এই কবির লালন পালনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপরে দেখো, দ্য সেকেন্ড মাদার ইজ ডিপিক্টেড অ্যাজ আ লাভিং, কম্প্যাশনেট অ্যান্ড স্যাক্রিফিশিয়াল ফিগার। দ্য স্পিকার fondly remembers this second mother who cared for him, deep affection, selflessness. তার মানে স্বার্থহীনভাবে যত্ন নিয়েছিল এবং স্মরণ করেছিল, সেই সহযোগিতা দিয়েছিল। তার মানে হচ্ছে ওই মাকে কি করতে হবে? মনে রাখতে হবে। ওকে, একটু বেশি স্লো হয়ে গেছে না? আচ্ছা, সো এক কথায় ভাই আমি তোমাদেরকে একবার শর্টকাটে যদি বলি, এই কবিতায় মা হচ্ছে একজনই, বাট মায়ের যে রোল ওই রোলের কথা বলেছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, আসো আরেকটা প্রশ্ন দেখি। হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? যে স্পিকার তার বাচ্চা কাচ্চাকে কি বলেছেন? মানে কবি লেখা বোঝা যায় না, কি করে ভাই? এই লেখা কি দেখা যায় না? এই পিডিএফটা পেয়ে যাবা ভাই, লেখা বড় করেন। আর কতবার বলবো ভাই, পারবো না। এর নাম কি? রিয়া। লেখার বড় করতে পারতেছি না বোন, মা জননী যাই বলি। ভাই সামারি কি দিছেন? এগুলোর কি সামারি আসবে নাকি? এটার কি সামারি আসবে? এই বোকা ছেলেরা, এই বোকা মেয়েরা, এটাতে কি সামারি আসবে? এটাতে সামারি আসবে না, এটা থেকে প্রশ্ন আসবে। ওকে, সো খেয়াল করে দেখো, হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? কবি তার যে সন্তান সন্ততি তাদেরকে কি পরামর্শ দিয়েছিলেন? আমরা কিন্তু শেষের দিকে দেখেছি।
খেয়াল করে দেখো কি বলেছে, দ্য স্পিকার অ্যাডভাইসেস হার চিলড্রেন, যে স্পিকার বা কবি অ্যাডভাইসেস কি করেছেন, হ্যাঁ উপদেশ দিয়েছিলেন কাকে, তার শিশু সন্তানকে বা তার সন্তানকে, টু রিকগনাইজ স্বীকৃতি দিতে দ্য ইম্পর্টেন্স অফ অল ফর্মস অফ লাভ, কেয়ার অ্যান্ড অ্যাফেকশন অফ ম্যাটার্নাল ফিগার্স। তার মানে হচ্ছে যে শুধু বায়োলজিক্যাল মা জন্মগ্রহণ করাইছে এই জন্যই তাকে ভালোবাসবা না, ওই মা তোমাকে কি দিচ্ছে, তোমাকে কেয়ার দিচ্ছে, তোমাকে ভালোবাসা দিচ্ছে, এগুলো ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, শি সেজ দ্যাট শি উড অ্যাডভাইস হার চিলড্রেন টু লাভ বোথ ইয়াং অ্যান্ড ওল্ড মাদার। ওই যে বললাম যে তোমার সেই ইয়াং মাকে ভালোবাসো, এই যে তোমার মা এখন যে ইয়াং আছে সেই মাকে তোমার ভালোবাসতে হবে, যখন ওল্ড বয়স্ক হবে তখনও তাকে ভালোবাসতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা কলি কি বুঝো না বোন, এটা কে বারবার বলতেছে বুঝি না, কি বুঝো না আমাকে বলো, আমি বুঝাবো আবার, বলো 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 বলো, কোনটা বুঝো না আমি আবার বলবো। যেটা বুঝো না আমি আবার বলবো। ওকে, কোনটা বুঝো না বলো। আচ্ছা এই যে এখন বলতে পারতেছে না, এখন বলে সব বুঝছি। অল ক্লিয়ার? আচ্ছা, সো এখানে যে জিনিসটা আমরা বললাম যে এখন যে মা আছে সেই মাকে ভালোবাসতে হবে, এবং বৃদ্ধ বয়সের যে মা সেই মাকে ভালোবাসতে হবে, এটা অ্যাডভাইস ছিল। ওয়ান ডে শি মে গ্রো ওল্ড অ্যান্ড ফেল অ্যান্ড লুজ অল vitality of life, so she would advise her children to stand by her during those critical days. তার মানে এখানে বোঝানো হয়েছে, কবি বলছেন যে তোমার মাকে এখন তুমি ধরো এই যে তোমরা আছো, তোমার মাকে যেরকম ভালোবাসো, যেরকম দেখতেছো ওইরকম ভাবেই তোমার বৃদ্ধ মাকেও দেখতে হবে, এটা তার একটা উপদেশ ছিল। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমরা যদি দেখি, আমি তো এক লাইনই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এক লাইনই তোমাদেরকে বুঝিয়েছি যে তোমার দুইজন মা মানে আলাদা মা না, একজনকে বুঝিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো, হু আর দ্য থ্রি উইমেন রেফার টু ইন দ্য পোয়েম। সো এখানে ফার্স্ট মা হচ্ছে জন্মদাত্রী মা, এবং যিনি হচ্ছে বয়স হয়ে গেছে, দ্বিতীয় জন হচ্ছে বয়স্ক বা সেবক হিসেবে যিনি হচ্ছে তোমাকে অনেক অনেক বেশি সহযোগিতা করেছেন, নার্স, অ্যান্ড থার্ড ম্যান ওয়াজ দ্য স্পিকার হারসেলফ, এবং যিনি পোয়েমটা লিখেছেন তিনি আরেকজন মহিলা, তিনজন মহিলার কথা বলেছে। বলছে না উই আর দ্য থ্রি, আমরা তিনজন, তার মানে তিনজন কে কে, ওই যে টু মাদার্স অ্যান্ড আরেকজন হচ্ছে কি কবি নিজেই, টোটাল তিনজন। এরপর দেখো এখানে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের, হোয়াট শুড চিলড্রেন ডু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই। তো বাচ্চাদের কি করা উচিত, একই জিনিস আমরা বারবার, মানে প্রশ্ন একটাই যে কি করা উচিত। উচিত হচ্ছে বৃদ্ধ বয়সে মাকে ভালোবাসতে হবে, এবং যে ইয়াং মাদার রয়েছে তাকেও ভালোবাসতে হবে। তাহলে মা যতদিন এই পৃথিবীতে আছে, দুইজন মা, বৃদ্ধ মা এবং অল্প বয়সের যে মা, তোমরা এখন যে মাকে পাচ্ছ, এখন মায়ের শক্তি আছে, এখন মা তোমাকে অনেক ভালোবাসতে পারে, এখন মা তোমাকে অনেক কেয়ার করতে পারে, এখন তোমাকে লালন পালন করার জন্য সর্বোচ্চ শক্তি দিচ্ছে, সেই মাকে তুমি ভালোবাসো। স্যার প্রশ্নের উত্তরগুলো কি, হ্যাঁ তোমরা প্রশ্নের উত্তরগুলো কয়েকবার রিডিং পড়লে হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা অর্থ সহ দিয়ে দিচ্ছি, তোমরা যারা ক্লাস শেয়ার করেছো তোমাদেরকে আমরা আমাদের যেই পেইড গ্রুপ রয়েছে ওই গ্রুপে এখানে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো এখানে একই কথা দেখো যে হোয়াট শুড চিলড্রেন ডু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই, যে শিশুদের কি করতে হবে, কি করা উচিত, একই জিনিস, মাকে ভালোবাসতে হবে। ডু ইউ লাইক দিস পোয়েম, এখন এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তুমি কি কবিতাকে ভালোবাসো, আই লাইক দ্য পোয়েম ভেরি মাচ, অবশ্যই তুমি লিখবা
যে আই লাইক দ্য পোয়েম ভেরি মাচ, যে আমি খুব মানে কবিতাটিকে খুব বেশি পছন্দ করি, বিকজ ইট রিমাইন্ডস মি অফ দ্য লাভ, কেয়ার অ্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড নার্সারিং অফ মাই মাদার, যে এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। দেখো আজকের এই কবিতাটা পড়ার সাথে সাথে তোমার মনে পড়ে না যে আমি তুমি আমাদের মায়ের পেট থেকে আসছি? তাহলে দেখো মায়ের যে ভালোবাসা এটা স্মরণ হয়েছে না, মায়ের যে কেয়ার এটা স্মরণ হয়েছে না, এরপর দেখো মায়ের যে স্যাক্রিফাইস, এত সহজ, এত সহজ তোমাকে পেটের মধ্যে এতদিন রাখবে, এত সহজ স্যাক্রিফাইস, অনেক স্যাক্রিফাইস, এবং এই তোমাকে পেটে রেখে এই মা তার সংসার সামলিয়েছে, এই মা তার সারাউন্ডিংস গুলোকে কি করেছে, নিজের মতো করে সর্বোচ্চটুকু দিয়ে তিনি হচ্ছে সব গুছিয়েছেন। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, তারপর হচ্ছে ইট টিচেস মি, এটা আমাকে শিক্ষা দেয়, টু রিকগনাইজ, স্বীকৃতি দিতে, দ্য ইম্পর্টেন্স অফ অল ফর্মস অফ কেয়ার অ্যান্ড অ্যাফেকশন ইন শেপিং দ্য লাইফস অফ চিলড্রেন, যে মায়ের যে যত্ন স্নেহের এই সব কিছু গুরুত্ব দিতে হবে, এটা আমাদেরকে শেখায়। তাহলে তুমি এটা লিখবে সুন্দরভাবে, বুঝাতে পারছি? এই যে কিম জান্নাত বলছে এখন ওকে, হ্যাঁ থ্যাংক ইউ বুঝার জন্য। ওকে, এরপর দেখো হোয়াট হ্যাপেন্ড টু দ্য স্পিকারস মাদার্স হোয়েন শি স্পিকার গ্রিউ আপ। এই যে এখানে বলেছে কবি মানে কি ঘটেছিল যখন তার মা টোটালি চেঞ্জ হয়েছে। তাহলে এখানে বলো দ্য ওল্ডার হার মাদার গ্রিউ, যে যত বেশি তার মা বয়স্ক হচ্ছে, দ্য ইয়াঙ্গার শি বিকেম, তিনি আরো মানে কি হচ্ছেন, কচি হচ্ছেন, শিশু হচ্ছেন। হার মাদার বিকেম উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট অ্যান্ড শি বিহেভড লাইক আ চাইল্ড। দেখবা যে যখন তোমার মা বয়স্ক হবে, তোমার মায়ের বয়স যত বাড়বে, দেখবা তিনি শিশুর মতো হয়ে গেছেন। ওই যে তোমাদেরকে বুঝাইলাম, তোমার আব্বা তোমার দাদিকে দেখবা খাওয়াই দিচ্ছে, খুব যত্ন করতেছে, ঘুমাচ্ছে, দেখবা কাঁথা বা কম্বলটা গায়ে দিয়ে দিচ্ছে, এরকম তোমরা দেখবা। ঠিক আছে, সো এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে তোমার ছোটবেলা তোমার মা তোমাকে যেরকম কেয়ার করেছে, তোমার মা যখন বৃদ্ধ হবে তাকে শিশু সুলভ আচরণ করে সেভাবে ভালোবাসতে হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো হাউ ডিড দ্য স্পিকারস মাদার্স টার্ন টু ইন স্ট্রেঞ্জার, যে কেন এটা অপরিচিত মনে হয়েছে। হ্যাঁ, অপরিচিত মনে হওয়াটাই স্বাভাবিক। দ্য স্পিকারস মাদার টার্ন ইন টু স্ট্রেঞ্জার টু হার অ্যাজ শি গ্রিউ ওল্ডার। যখনই দেখবা যে তোমার মা বয়স্ক হয়ে যাবে, তোমার কাছে মনে হবে একজন স্ট্রেঞ্জ, মানে একজন অদ্ভুত অপরিচিত মানুষ। কারণ যেই মা তোমার দায়িত্ব নিয়েছে, এতদিন যে মা তোমার দায়িত্ব নিয়েছিল, সেই মায়ের দায়িত্ব এখন তুমি নিচ্ছ। তার মানে একটা অপরিচিত লোক না, একই মানুষ, দুই রকম ব্যবহার, তাই না? জাস্ট বয়সের সাথে সাথে। এই যে শি বিকেম উইক, তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন, অ্যান্ড ডিপেন্ডেন্ট, নির্ভর হন। নাও শি বিহেভড লাইক আ চাইল্ড, এখন তিনি কি করেন, আচরণ করেন। বিহেভড মানে আচরণ করা। ঠিক আছে, হ্যাঁ, আচরণ করেন কার মতো? হ্যাঁ, শিশুদের মতো আচরণ করেন। ওকে, সো খেয়াল করে দেখো, তার মানে তোমার মা তোমাকে এখন ভরণ পোষণ করছে, তোমাকে অনেক ভালোবাসতেছে, এই কারণে তুমি এখন মাকে ভালোবাসবা। কিন্তু মা যখন মানে চলে যাবে তখন তুমি ভালোবাসবা না, এটা হতে পারে না। কবি এই কথাগুলি তার কবিতার মাধ্যমে দিয়েছে। দেখো তোমাদের এখানে সবার মা আছে কার কার একটু বলো। এই পৃথিবীতে যার মা আছে সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। তোমার টাকা নাই, সমস্যা নাই। তোমার ধন সম্পদ নেই, কোনো সমস্যা নেই। তোমার পড়াশোনা ভালো নাই, কোনো সমস্যা নেই। তুমি গরিব না যদি তোমার মা থাকে, এটা আমরা সবাই জানি। আজকে আমরা আমাদের মাকে ভালোবাসতে জানি না, কথায় কথায় আমরা রাগ করি, তাই না? আমরা মায়ের ভালোবাসাটাকে আসলে মূল্যায়ন করতে পারি না। মা চাচ্ছে বাবা তুমি একটা ভালো রেজাল্ট করো, মা তুমি একটা ভালো রেজাল্ট করো, আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না। কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা, তোমাকে আরো বেশি সিরিয়াস হতে বলছে, তোমাকে আরো বেশি পড়াশোনা করতে বলছে, বাট তুমি সেটা কর্ণপাত করছো না। মা যখন চলে যাবে তখন বুঝবি। সত্যি কথা, আমার মা আমাকে বলতো মা না থাকলে বুঝবি রে বেটা। সো আসলে বুঝি, আমার মা নাই, আমার মা নাই, আমার মা মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন। সো আমি একটা জিনিস ফিল করি যে এই পৃথিবীতে মনে হয় কিছু জিনিস শূন্য শূন্য আছে আমার কাছে, এখনো শূন্য। আমি শূন্যতে ভাসি মাঝে মধ্যে। হতে পারে অন্যদিকে খুব সফল একজন ব্যক্তি, বাট যখন মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, তখন মনে হয় যে শূন্যতা আমাকে ঘিরে ধরেছে। সো মনে রাখতে হবে, মা বাবা যতদিন আছে, মা বৃদ্ধ হলে সেবা করবা, বাবা বৃদ্ধ হলে সেবা করবা না। এখানে কবি এভাবে বলেছেন, তুমি তোমার ইয়াং মাকে ভালোবাসো,
তোমার ওল্ড মাদারকে ভালোবাসো। তার মানে মা যখনই আছে এই পৃথিবীর বুকে, যতক্ষণই আছে, আজকে আছে, মাকে ভাত দিতে বলবো না, তুমি ভাতগুলো বেড়ে দাও। পারবা না? এখন থেকে অভ্যাস করো, কারণ জন্ম মৃত্যু তো আমাদের হাতে না। তুমি এই প্র্যাকটিসটা করা, দেখবা যে তোমার বাচ্চা কাচ্চাও তোমার সাথে এই ব্যবহারটা করবে। আমরা কি করি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়? মা আমাদেরকে এখনো খাওয়াই দেয়, আছে না? তোমাদের অনেকে আছে না? তোমরা এখন ওই বড় হইছো, তোমরা কয়দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিবা, এরকম আছো না? তোমাদেরকে এখনো খাওয়াই দেয় না? ভাই, তুমি তোমার মাকে খাওয়াই দাও। কেন? তোমাকে কি এই 10-15 বছর 16 বছর তোমাকে অনেক পরিশ্রম করছে না তোমার জন্য? এখন তো তুমি তাদের জন্য কিছু করতে পারো, পারো না? পারো। জাস্ট ডু ইট। এবং ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট ভালোবাসা মায়ের জন্য দাও। তোমার তো অনেক কিছু, দেখো তোমরা তো এখনো নাকে দিয়ে চাপলে পানি পড়বে, তাই না? তোমাদের তো এখনো ওই ভুল পথে যাওয়ার বয়স হয় নাই। তোমরা অনেকেই দেখবা যে কি করে, বয়ফ্রেন্ডের জন্য কি করে, জিনিসপত্র কিনে, গার্লফ্রেন্ডের জন্য জিনিসপত্র কিনে। ওগুলো তোমাদের বড় ভাই বোন না? তোমাদের তো বয়সই হয় না, তোমরা এগুলো করবা না, তোমরা আগে থেকেই সোচ্চার থাকবা। সো এরা কি করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কিনে। তুমি তোমার মার জন্য কিনো রে ভাই, তুমি তোমার বাবার জন্য কিনো। ধরো স্কুলে গেছো, তোমার 50 টাকা আছে, মার জন্য একটা সুন্দর একটা কিছু জিনিস কিনে এনা, মা ধরো তোমার জন্য আনছি। মা বুঝতে দিবে না যে কতটা ভালোবেসে, কতটা আনন্দিত সে হয়েছে, বুঝতে দিবে না। বাট তোমাকে এখন থেকে ভালোবাসতে হবে। তার মানে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা ফ্রম টুডে। বৃদ্ধ হলে ভালোবাসবো, এই করবো সেই করবো না। কবি এখানে বলেছে তোমাকে মা, সেই জন্মদাত্রী মা এবং সেই বৃদ্ধ বয়সের মাকে সবসময় ভালোবেসে যেতে হবে। বুঝাইতে পারছি? খুব সহজ হিসাব। এই দুনিয়ায় তাদের চেয়ে আপন কেউ নাই। সো তুমি এমন ভাবে চিন্তা করো যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে, হ্যাঁ তোমার ধরো তোমার বাবাই তোমাকে 50 টাকা দিয়েছে, তুমি 10 টাকা বাঁচিয়ে বাবার জন্য বা মায়ের জন্য কিছু নিয়ে আসো এবং এই প্র্যাকটিসটা করতে থাকো। বাট আমাদের প্র্যাকটিসটা কি হচ্ছে জানো? আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এরকম, তোমাকে জন্মগ্রহণ করিয়েছে, তোমাকে স্কুলে ভর্তি করাবে, প্রাইমারি স্কুল শেষ, তোমাকে হাই স্কুল ভর্তি করাবে, তোমাকে এরপরে কলেজে ভর্তি করাবে, তোমাকে ইউনিভার্সিটি ভর্তি করাবে, ইউনিভার্সিটি ভর্তির পরে তোমাকে চাকরি বাকরির জন্য যত পড়াশোনা আছে সব খরচ চালাবে। এরপরে আইসা তুমি ক্যারিয়ারে গিয়া মায়ের জন্য কিছু করবা? নো নো, এটা করা যাবে না। আমি ক্লাস 6 থেকে টিউশনি করাই, এই যে আমি পড়াই, আমি স্টুডেন্ট পড়াই আজকে 20 বছর ধরে, 20 বছরের উপরে। আমি যখন ক্লাস 6 থেকে পড়াই তখনও আমি 10 টাকা বাঁচলো আমার মায়ের জন্য কিছু করার চেষ্টা করেছি। কারণ আমি আমার ছোটবেলায় আমি এই 20 বছর বাবাকে দেখি না, বাবা মারা গেছেন আগে। সো আমি চেষ্টা করেছি একটু একটু করে। এবং কি হয়েছে, আমি ইউনিভার্সিটি শেষ করেছি, ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেছি, আমার মা দুনিয়ার বুক থেকে চলে গেছেন। যেখানে আমার ক্যারিয়ার শুরু হওয়ার কথা, আমার মাকে আমি ওইভাবে অত বড় কিছু করে হয়তো করার সুযোগ পাই নাই। তার মানে কি পাইছি? আমি যে ছোট ছোট আমার মার জন্য অল্প অল্প করেছি। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমি যখন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি ইউনিভার্সিটি পড়া অবস্থা আমার মাকে নিয়ে গেছি মক্কা মদিনায় আমার নিজের টিউশনির টাকা দিয়ে। সো এটা কেন হয়েছে? আমি প্র্যাকটিস করেছিলাম, আমি অল্প অল্প করে প্র্যাকটিস করেছিলাম, এন্ড দেন আমি এটা করতে পেরেছি। সো তোমাদেরকে জাস্ট এটা বলছি একটাই কারণে, সেটা হলো যে ভাইয়া এখন থেকে ফ্রম টুডে কোনো আউল ফাউল মানুষের জন্য, কারো জন্য তুমি কিছু করার চেষ্টা করো না। তুমি নিজের জন্য করো আর তোমার বাবা মার জন্য করো। এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। সো আমি উদাহরণটা দিলাম এইটাই, দেখো তোমাকে সেই জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে করে যাচ্ছে, তোমার জন্য চেষ্টা করে যাচ্ছে। বাট তুমি কি করছো? তুমি এখন থেকে অল্প অল্প করে যাও। আজকে যদি ধরো আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ পরে ক্যারিয়ারে গিয়ে মায়ের জন্য কিছু করবো চিন্তা করতাম, মাকে কি পেতাম? মা তো চলেই গেছে। আমার মা তো আমার ইউনিভার্সিটি লাইফ শেষ হচ্ছে, মা চলে গেছে পৃথিবীর বুক থেকে। বাট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আমি সেই ক্লাস 6 থেকে টিউশনি করি আস্তে আস্তে প্রত্যেকটা সময় মায়ের জন্য কিছু করতে পেরেছি। আমার মাকে আমি নিজ খরচে 3টা অপারেশন করেছি। সো দ্যাটস প্রাউড ফিলিং মোমেন্ট আমার জন্য। জাস্ট তোমাদেরকে এইটুকুই বললাম যে মা বৃদ্ধ হলে সেবা করবা, তুমি চাকরি পাইলে সেবা করবা, নো নিড। ফ্রম টুডে ইউ ক্যান ডু দ্যাট। আজকে থেকে তুমি প্লিজ শুরু করে দাও। বাবা মা বলেছে তোমাকে পড়াশোনা করতে হবে, নো নিড। তোমার ধরো টাকা পয়সা নাই, কিছু করতে পারতেছ না, বাট তুমি রেজাল্ট দিয়ে বাবা মাকে খুশি করাও। তুমি আজকে 1 ঘন্টা বেশি পড়ে তুমি বাবা মাকে খুশি করাও। তুমি কি জানো তুমি আজকে 1 ঘন্টা পড়বা মানে হলো ওই বাবা মা দেখবা যে দুইজন গল্প করতেছে, আরে বইলো না মেয়েটা না খুব খুব সিরিয়াস হয়েছে পড়াশোনায়, আর বইলো না ছেলেটা না খুব খুব সিরিয়াস হয়েছে, আরে সব বাদ দিয়ে খালি পড়াশোনা করতেছে। এটা মা কি
দুঃখে বলে না, মা বাবা সুখে সুখে আলাপ করে। তখন তারা স্বপ্ন দেখে আমার ছেলে আমার মেয়ে অনেক বড় হবে। সো তোমাদেরকে বলি ভাই বোনেরা, অনেকে আমার ভাগিনা আছো, ভাতিজি আছো, অনেকে মানে ভাগ্নি আছো, অনেকে মা জননী, অনেকে বাবা, অনেকে ভাই, অনেকে বোন এখানে আছো। যেহেতু আমার অনেক বয়স না, আমি ক্লাস 6 থেকে পড়াই স্টুডেন্ট। সো আমার অনেক বছর হয়ে গেছে, তোমরা অনেক ছোট। আমি তোমাদেরকে একটাই কথাই বলবো, প্লিজ অল্প অল্প করে বাবা মাকে খুশি করার জন্য চেষ্টা করো। টাকা নাই তোমার, নো প্রবলেম, পড়াশোনা দিয়ে খুশি করাও। তুমি জানো না যে তোমার বাবা মার দোয়া তোমাকে কি করতে পারে, তুমি চিন্তা করতে পারবা না যে তোমার বাবা মার দোয়া তোমাকে কি করতে পারে। এই যে উনি তো মানে ডানকান স্যার, উনি তো যেটা বুঝিয়েছেন, উনি এক কথায় বুঝিয়েছেন তোমার সব মাকে তুমি ভালোবাসো। তো যাই হোক, আমি আজকে মাই মাদার কবিতা ছিল, এই জন্য আসলে আমি অনেকক্ষণ আবেগ কথাবার্তা বলে ফেলছি। সো আমি তোমাদেরকে বলবো, যারা আমাদের এই কোর্সে আছো, অলরেডি তোমরা আমাদের ফ্রি কোর্সটাতে আছো, আমরা ফেব্রুয়ারিতে তোমাদের টানা 1 মাসে সব শেষ করে দিব। তোমাদের রুটিন আমরা কালকেই পাবলিশ করব, কিভাবে তোমাদেরকে পড়াবো, এবং আমরা তোমাদের পরীক্ষাও নিব। সো আশা রাখি তোমাদের এই যে ফ্রি কোর্সটা করাচ্ছি, তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাও, যে হ্যাঁ, আই স্কুল আমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে, আমরা চেষ্টা করব। যারা যারা শেয়ার করেছো প্রত্যেকে হচ্ছে এটা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, মানে পিডিএফটা পেয়ে যাবা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা এখানে যারা আছো প্রত্যেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে পড়াশোনা করবা। সবার প্রতি ভালোবাসা রইল, বাবা মার প্রতি অনেক অনেক বেশি মানে সোচ্চার থাকবা, যত্নশীল থাকবা, অনেক ভালোবাসা দিবা তাদেরকে, অনেক খুশি করার জন্য কাজ করবা, অল্প অল্প ছোট ছোট করে হলেও চেষ্টা করে যাওয়া। তোমাদের সবার বাবা মার জন্য দোয়া রইল, আমার মৃত বাবা মায়ের জন্য দোয়া করবা। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের মতো শেষ করছি। ভাই আমার টাকা নেই, 0 টাকা, কোনো টাকা লাগবে না আমাদের এই কোর্স করতে, তোমাদের কোনো টাকা লাগবে না। এই কোর্সটা টোটালি ফ্রি। দেখো অন্যদিকে যারা হচ্ছে অন্যদিকে কোর্স ফি 10,000, 11,000, 15,000 করে, বাট আমাদের এই কোর্সটা 0 টাকা। জাস্ট তোমরা আমাদেরকে দোয়া দিবার, ভালোবাসা দিবা। আগামী ফেব্রুয়ারি মাসে টোটাল তোমাদেরকে আমরা রেকর্ডেড এবং লাইভ দুইটা নিয়ে তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? ফেব্রুয়ারিতে টাকা নিবেন না, কোনো টাকা নিব না, এই কোর্সটা একদম ফ্রি। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা, স্কুলে গিয়ে বলবা। সবার প্রতি ভালোবাসা। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেলেছি ক্লাসের বাইরেও, সরি, আসলে বাবা মার কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলেছি। ইনশাল্লাহ সবাই A+ পাবা, ওই টার্গেট নিয়ে পড়াশোনা করো, এবং বাবা মাকে খুশি করার অন্যতম একটা ধাপ হলো এইটা। আনিকা বলছে স্যার একটু শুনেন। হ্যাঁ বলো, কি বলো, শুনতেছি, বলো। ওকে, জি বলো, শুনতেছি। আমি 1180 পাও। হ্যাঁ, দোয়া রইল, সবাই 1200 পাও, 1180 পাও। স্যার উত্তরটা দিয়ে যান প্লিজ। স্যার বলেন এসএসসি ব্যাচ 2027 ক্লাস কবে থেকে শুরু হবে? হ্যাঁ, যারা 27 ব্যাচের রয়েছে তাদের ক্লাস আমরা হচ্ছে রুটিন দিয়ে দিব। আমরা তোমাদের ইংলিশ এবং ম্যাথের একটা কোর কনসেপ্ট কোর্স দিব ফ্রিতে। ওকে, ঠিক আছে। ওকে, সো স্যার প্রতিদিন, হ্যাঁ আমাদের প্রতিদিনই ক্লাস হয়। আজকে 9টায় আবার ক্লাস আছে, ফিজিক্স ক্লাস। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া রইল সবার জন্য। ভাই আপনাদের কি কোনো গ্রুপ আছে? হ্যাঁ, আমাদের গ্রুপ আছে, এসএসসি বুস্টার কোর্স একটা গ্রুপ আছে। এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নাও,